এইচআর রোলটা কি এক্সাইটিং? এক একটা ডিপার্টমেন্ট এক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে। এইচআর হচ্ছে রিক্রুট করতেছে, সেই মানুষগুলোর কোয়ালিটি নিয়ে কে কাজ করছে। বাট এইচআর এর রোলটা এখানে কি হতে পারে? তার মানে লক্ষ্যের দিক থেকে এইচআর বিজনেসের সাথে অ্যালাইন। যদি $50 মিলিয়ন এডিশনাল বিজনেস আনতে হয়, তাহলে তো এইচআরকে বিজনেসের এন্ড টু এন্ড প্রসেসও জানতে হবে। এইচআর প্রিন্সিপালি ফিলসফিক্যালি ভেরি মাচ পার্ট অফ দ্য বিজনেস। সুলতান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, গুড। আচ্ছা, তো এইচআর রোলটা কি এক্সাইটিং? অবশ্যই, ওয়াই নট। নর্মালি অন্য যে ডিপার্টমেন্টগুলোতে আছে সবার একটা কমন ধারণা যে কেউ যদি মার্কেটিংয়ে কাজ করে তাহলে সে বেশি কন্ট্রিবিউট করতে পারবে, অথবা অপারেশনে কাজ করলে কোম্পানিতে বেশি কন্ট্রিবিউট করতে পারবে। তো যার ফলে দেখা যাচ্ছে যে এইচআরে জয়েন করার চিন্তাটা সবাই হয়তো সবার শেষে করে। তো আপনি কি একটু বলবেন যে আসলে এইচআর থেকেও আরো বেশি কন্ট্রিবিউট করা পসিবল কিনা? থ্যাংক ইউ। আপনি যে এক্সাম্পলগুলো দিলেন, এক একটা ডিপার্টমেন্ট এক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে অথবা একটা ফাংশন নিয়ে কাজ করছে। সো প্রত্যেকটার মধ্যে একটা শুরু আছে, একটা শেষ আছে, একটা সাইকেল আছে। বাট সবাই মিলে আবার বিজনেসের আমার প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি। সো প্রোডাক্টের কোয়ালিটি দেখছি, প্রোডাক্টের টাইমলি ডেলিভারি দেখছি, প্রোডাক্টের নিটিগ্রিটি, সমস্ত রকম সাস্টেইনেবিলিটি সহ সব কিছু দেখছি। একটু যদি ভাবি, এই বিশাল বিজনেস মহাযজ্ঞের পেছনে মানুষগুলো যে কাজ করছে, সেই মানুষগুলোর কোয়ালিটি নিয়ে কে কাজ করছে? আচ্ছা, সেই মানুষগুলোর দক্ষতার প্রেসাইসনেস নিয়ে কে কাজ করছে? যাদের কাছে আমি প্রোডাক্ট চাচ্ছি, যাদের কাছে সার্ভিস চাচ্ছি, এই যে বিশাল ওয়ার্কফোর্স সেটা এনশিওর করার জন্য কাজ করছে, তাদের এঙ্গেজমেন্ট নিয়ে আসলে কে ভাবছে? তাদের সাস্টেইনেবিলিটি নিয়ে কে ভাবছে? এই ভাবনার জায়গায় যে একটা ম্যাগনেটিক ফাংশন লাগে, সেই ফাংশনটা হচ্ছে আসলে এইচআর। আচ্ছা, সো অ্যাপার্ট ফ্রম এইচআরস রেগুলার ভিজিবল ফাংশনস, লাইক আপনি রিক্রুট করছেন, আপনি ট্রেনিং দিচ্ছেন, দিস আর অল ভিজিবল, আপনি স্যালারি দিচ্ছেন, আসলে পেছনের গল্পটা হচ্ছে মানুষকে আপনি যদি একটা প্রোডাক্টের পেছনের কাণ্ডারি ভাবেন, ওই কাণ্ডারিকে সঠিক জায়গায় সঠিক কাণ্ডারি রয়েছে কিনা সেটা ভাবার দায়িত্বটা আসলে এইচআরের, যদি এইচআর কোনো জায়গাতে ট্রুলি ফাংশন করে। সো এরকম একটা জব এক্সাইটিং হবে না, মজার হবে না এবং বিজনেসে ভ্যালু অ্যাডিং হবে না, সেটা হতেই পারে না। আচ্ছা, এটা যে রিয়েলাইজ করেছে সে এইচআরে কাজ করে সারা জীবন তার ক্যারিয়ার করতে তার বাধা থাকবে না। নর্মালি যেটা হয়, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে বিশেষ করে সবার একটা পারসেপশন আছে কিরকম, তারা মনে করে এইচআর এর কাজটা কি, এইচআর হচ্ছে রিক্রুট করতেছে, তারপর হচ্ছে কম্পেনসেশন বেনিফিট নিয়ে কাজ করতেছে, এরপর হচ্ছে এইচআর হয়তো পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, কিছু ট্রেনিং ডেভেলপমেন্ট, পেরোল, এই ধরনের ফাংশনগুলো করে থাকে। একটা অর্গানাইজেশন তারা যদি লেটস সে $200 মিলিয়ন বিজনেস করতেছে, তাদের হচ্ছে নেক্সট ইয়ারের গ্রোথ টার্গেট থাকলো $250 মিলিয়ন বিজনেস করতে হবে। এই যে $50 মিলিয়ন বিজনেসের ইনক্রিজ, এই ইনক্রিজ করার পিছনে আপাত দৃষ্টিতে মনে হয় কি এখানে মার্কেটিং এর একটা হিউজ কন্ট্রিবিউশন, বিকজ তাদেরকে অর্ডার আরো $50 মিলিয়ন নিয়ে আসতে হবে। এবং মনে হয় যে অপারেশনের একটা কন্ট্রিবিউশন আছে, বিকজ যেহেতু আমরা এডিশনাল ক্যাপাসিটি বাড়াচ্ছি না, এক্সিস্টিং ক্যাপাসিটি থেকে এফিসিয়েন্সি ইনক্রিজ করে আমরা $250 মিলিয়ন অ্যাচিভ করব। তো মার্কেটিং এবং অপারেশনের রোলটা অনেকটা ভিজিবল, বাট এইচআর এর রোলটা এখানে কি হতে পারে বিজনেসের গ্রোথের ক্ষেত্রে? এইচআর এখানে ওই যে একটু আগে বললাম যে একটা ম্যাগনেটিক কানেকশন। কিসের সেই কানেকশন? আমরা টার্গেট নিলাম ফর এক্সাম্পল যে একটা বিজনেস গ্রোথ হবে 30% বিজনেস গ্রোথ, হুইচ ইজ ভেরি হাই অ্যাম্বিশিয়াস টার্গেট। সেটার জন্য অপারেশনস টিম রেডি, আপনার সাপ্লাই চেইন রেডি, আপনার মার্কেটিং টিমও রেডি। নাও কে আসলে এনশিওর করছে যে এই যে 3টা 4টা বা 10টা ডিপার্টমেন্ট, তারা ভাবনাগত দিক থেকে কতখানি এই গোলের সাথে অ্যালাইন্ড? এই যে হিউম্যান ফ্যাক্টরটা নিয়ে, এটা নিয়ে যদি কাজ না করে, তাহলে কেউ মনে করবে যে এটা আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা একটা প্রেশার। সো অর্গানাইজেশনে যদিও বা রিক্রুটমেন্ট হচ্ছে, যদিও বা ট্রেনিং হচ্ছে, বাট পিপল মোটিভেশন, পিপল এঙ্গেজমেন্ট এবং বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি এবং গোলের সাথে অ্যালাইনমেন্ট, এইটা এনশোর করার এই জায়গাটা হচ্ছে এইচআরের একটা কোর জব। আচ্ছা, সো বেসিক্যালি আমরা যে এক্সাম্পলটা দেখলাম যে $50 মিলিয়ন বিজনেস ইনক্রিজ করতে হবে, এই যে $50 মিলিয়ন ইনক্রিজ করতে হবে, এটা এনশিওর করা,
এটার জন্য রাইট পিপল আছে কিনা, জি। ইভেন যে পিপল আছে তারা যাতে এই জিনিসটাকে অ্যাচিভেবল ফিল করে রাইট। বা তাদের এনাফ পরিমাণ ক্যাপাবিলিটিস বা স্কিল থাকে এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য, এটার রেসপন্সিবিলিটি তাহলে এইচআর এর। এটা হচ্ছে একটি জব। আচ্ছা। বছরের শুরুতে টার্গেট সেট হলো, সবার মধ্যে ভাবনাটাকে ছড়িয়ে দেওয়া হলো, সবাই এবার কমিট করলো যে হ্যাঁ আমরা এই বছর করব। এবার তো বছরটা শুরু হয়ে গেল, দেন ওই অ্যাডিশনাল মাইলেজের জন্য আপনার যে অ্যাডিশনাল পিপল অথবা ওয়ার্কফোর্স লাগবে, অথবা এক্সিস্টিং ওয়ার্কফোর্সের মধ্যে একটা ক্যাপাসিটি বিল্ডিং লাগবে, সেই জায়গায় কাজ করতে হবে। তার মানে লক্ষ্যের দিক থেকে এইচআর বিজনেসের সাথে অ্যালাইন্ড। তার অ্যাডিশনাল 50 মিলিয়ন এবং এক্সিস্টিং বিজনেস ধরে রাখা দুটোর জন্য এইচআর সাপোর্ট করে যাচ্ছে। কিভাবে? হোল হিউম্যান ফোর্সকে মেন্টালি, ইন টার্মস অফ ক্যাপাসিটি এবং রাইট পিপল নিয়ে আসার জায়গাতে এইচআর ওতপ্রোতভাবে কাজ করছে। সো বিহাইন্ড দি ভিজিবল ট্রেডিশনাল ফাংশনস অফ এইচআর লাইক রিক্রুটমেন্ট, ট্রেনিং, স্যালারি অ্যান্ড অল দ্যাট, এটার পেছনে কোয়ালিটেটিভ যে অ্যাসপেক্টটা, যে রাইট পিপল রিক্রুট হচ্ছে কিনা, আচ্ছা, পিপলকে রাইট ট্রেনিং দেওয়া হচ্ছে কিনা। সিজনাল ট্রেনিং দিলেই শুধু কমপ্লিট না, একটা সারা বছর তার যে ডেভেলপমেন্ট সেটার জন্য ফ্যাসিলিটেট করা ট্রেনিং প্রোগ্রাম অর এনি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এবং সেটাকে আবার দক্ষতাকে মনিটর করা। প্লাস এই যে আপনি একটা লক্ষ্য নিলেন যে অ্যাডিশনাল 50 মিলিয়ন ইউএসডি ডলার আমরা নিব, এটার জন্য যে পারফরমেন্স মনিটরিং এবং যে পারফরমেন্স মেজার করার মেকানিজমটা অর্গানাইজেশন ওয়াইড ছড়িয়ে দেওয়া একটা ইউনিফর্ম মেকানিজম, সেটাও এইচআরকে এনশোর করতে হবে, কোঅর্ডিনেট করতে হবে, এটাকে ইনবিল্ড করার জন্য তাকে ড্রাইভ নিতে হবে। সো এইচআর প্রিন্সিপালি, ফিলসফিক্যালি ভেরি মাচ পার্ট অফ দি বিজনেস। ওকে। কোয়েশ্চেন ইজ, এটা যে অর্গানাইজেশন রিয়েলাইজ করতে পারে, তারা এইচআরকে কোর স্ট্র্যাটেজির পার্টনার হিসেবে মনে করছে। আর এটা যে অর্গানাইজেশন রিয়েলাইজ করতে পারছে না, তারা এইচআরকে সাপোর্ট ফাংশন নাম দিয়ে একটু দূরে সরিয়ে রেখে এটার পুরো মাইলেজটা নিতে পারছে না। তার মানে এইচআর ইজ বিং মিসইউজড। এইচআর এর যে ক্যাপাসিটি, টার্গেট কি অ্যাচিভ হচ্ছে এটার, এই যে আলাদা করে রাখা হচ্ছে এইচআর কে? টার্গেট কোনো কোনো ক্ষেত্রে অ্যাচিভ হচ্ছে, প্রবাবলি মার্কেটে ফ্লো অনেক বেশি, আপনি না চাইতেও পেয়ে যেতে পারেন। ওর আপনার অত্যন্ত দক্ষ মার্কেটিং টিম রয়েছে, আপনার এইচআর না থাকা সত্ত্বেও আপনি বিজনেস নিয়ে আসতে পারেন। কোয়েশ্চেন ইজ সাস্টেনেবিলিটি, কোয়েশ্চেন ইজ পিপল কোয়ালিটি। আপনি অর্ডার তো নিয়ে আসতেই পারেন, বাট সেই অর্ডার কেটার করার জন্য যে মাইন্ডসেট অর্গানাইজেশনে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন, সেটা কিন্তু মার্কেটিং করবে না, সেটা প্রোডাকশনেরও করার সময় নেই, ওটা তাদের জবই নয়। এই মাইন্ডসেট অ্যালাইনমেন্ট একটা বড় ইস্যু, এবং তাদের দক্ষতার উন্নয়ন এবং পারফরমেন্স মেজার করা, মনিটর করা, ডেভেলপ করা, এই কাজটা কিন্তু অন্য কোনো ফাংশনের মধ্যে আপনি ফেলতে পারছেন না। রাদার অর্গানাইজেশনের প্রবলেমগুলো হচ্ছেই কিন্তু এই পিপল নিয়ে। আপনি এক্সপেক্টেড ডেলিভারি পাচ্ছেন না, প্রবলেমটা প্রোডাক্টের নয়, প্রবলেমটা প্রোডাক্টের কোয়ালিটির নয়, আপনি এক্সপেক্টেড ডেলিভারি পাচ্ছেন না, যিনি দিচ্ছে না তাকে নিয়ে তো কাজ করতে হবে। অ্যাজ আই সেড, ওই প্রোডাক্টকে নিয়ে যতটুকু ভাবছি, প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে ভাবছি, ফ্র্যাগমেন্ট করছি, প্রোডাক্টের ফিউচার সাস্টেনেবিলিটি নিয়ে ভাবছি, ফিউচার অর্ডার আনছি মার্কেট সাস্টেনেবিলিটির জন্য, মানুষকে নিয়ে ঠিক ততটাই বা তার থেকে বেশি যদি আপনি না ভাবেন, তাহলে সাস্টেনেবিলিটি এনশোর হবে না বিজনেসে। আমরা যদি স্পেসিফিক আরেকটু পয়েন্ট নিয়ে ডিসকাস করি, ফর এক্সাম্পল আমরা কি বললাম, যদি $50 মিলিয়ন এডিশনাল বিজনেস আনতে হয়, সেটা কিভাবে পিপলের মধ্যে ইনবিল্ড করতে হবে সেটা আপনি এক্সপ্লেন করেছেন অলরেডি। এখন লেটস সে $50 মিলিয়ন বিজনেস আমরা নিয়ে আসলাম, আপনি যেটা বললেন অর্ডার আনা তো কোনো ব্যাপার না, হয়তো আমি দক্ষ মার্কেটিং টিম থাকলে আমরা অর্ডার নিয়ে আসতে পারবো। নাও কামস টু এক্সিকিউশন। তো দেখা যাচ্ছে যে লেটস সে কারেন্ট এফিসিয়েন্সি 70%, এডিশনাল 50 মিলিয়নের জন্য আমাদের এফিসিয়েন্সি বাড়াতে হচ্ছে 80%। এই যে 70 থেকে 80% হচ্ছে, 10% এফিসিয়েন্সির একটা রেইজ এখানে প্রয়োজন হচ্ছে। স্পেসিফিক্যালি এই জায়গাটাতে আপনার কি মনে হয় এইচআর কোন কোন জায়গায় রোল প্লে করতে পারে টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি ফ্রম 70% টু 80%? জি, বিশাল রোল রয়েছে এখানে এইচআর এর। ওকে, এফিসিয়েন্সি কি করলে বাড়বে? এই পুরো গল্পটাই হচ্ছে দক্ষতার একটা উন্নয়নের গল্প। শুধুমাত্র টেকনিক্যাল সলিউশন দিলেই যে এফিসিয়েন্সি অটোমেটিক্যালি বেড়ে যাবে সেটা কিন্তু নয়। যদিও বা কিছু লোককে ইমিডিয়েট রিক্রুট করলে, তাদেরকে ট্রেন আপ করলে হয়তো ইমিডিয়েট একটা হাইক আপনি এফিসিয়েন্সিতে পেতে পারেন অনেক সময়, কিছু মেথোডোলজিক্যাল অ্যান্ড প্রসেস চেঞ্জ আনলে, বাট সেটার সাস্টেইনেবিলিটিকে এনশোর করছে। আচ্ছা, এই এফিসিয়েন্সি যে আগামী এই যে গ্রোথ, এফিসিয়েন্সির যে গ্রোথ প্যাটার্ন, সেটা যে অর্গানাইজেশনে সাস্টেইন করবে, সেটা অর্গানাইজেশনে ইনবিল্ট হয়েছে কিনা এবং ওই পিপলের মধ্যে ইনবিল্ট হয়েছে কিনা, হু উইল এনশোর দ্যাট? আপনার কোনো একটা মাসে
হিউজ অ্যামাউন্ট অফ মাইগ্রেশন হলো ওয়ার্কফোর্সের, পরে কিছু নিউ ওয়ার্কার নিলেন, আপনার মুহূর্তের মধ্যে এফিসিয়েন্সি ডাউন হয়ে গেল, আপনার সারা বছরের গোলের মধ্যে একটি বড় ধাক্কা আপনি খেলেন। এখানে এইচআর যদি আপনাকে ওতপ্রোতভাবে হেল্প না করে, না জড়ায় আপনার গোলের সাথে এবং স্কিল ডেভেলপমেন্ট ওর এঙ্গেজমেন্ট, আপনি এমন এমন রিজন পেতে পারেন যে কারণে যে এফিসিয়েন্সি ড্রপ করছে আপনি জানেন না। ফর এক্সাম্পল আপনি একটা দুজন একই প্রসেস নিয়ে মেবি দুজন অপারেটর কাজ করছে, রাইট? একজন অপারেটর উঠে গেল, আরেকজন অপারেটর বসে গেল ওখানে। এই মাঝখানের যে লার্নিং একটা ইন্টারাকশন হলো এবং এই ফ্লোট আনবে, এটার পিছনে তো হিউম্যান রিসোর্সের গল্প আসলে। এটা তো আপনি হুট করে একটা প্রসেস চেঞ্জ করে এই হিউম্যান লার্নিং কার্ভকে আপনি এনশোর করতে পারবেন না। সো সেটা এনশোর করার জন্য এইচআরকে আপনার পাশে দাঁড়াতে হবে, এবং এইচআর যদি এটা রিয়েলাইজ করে তাহলে এইচআর ক্যান ডিরেক্টলি অ্যাড ভ্যালিউ টু দ্যাট এফিসিয়েন্সি মাইলেজটা নেওয়ার ক্ষেত্রে। দেন এইচআরকে ভাবতে হবে কি করলে এই যে এফিসিয়েন্সি আমি উঠিয়ে ফেললাম এটা সাস্টেইন করবে। সো ওই অপারেটরকে রিটেইন করতে হবে আপনার। কালকে সেই অপারেটর চলে গেল, কালকে সেই অফিসার চলে গেল, যার মাধ্যমে আপনি এগুলো করছেন। আইর খুব দক্ষ টিম আছে আপনার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের, তাদের মধ্যে মাইগ্রেশন হলো। সো যিনি এই এফিসিয়েন্সির শিক্ষক, সেই শিক্ষককে রিটেন করাটাও আপনার এইচআরের একটা জব। সো আমরা দেখলাম যে যদি অটোমেশন বা হচ্ছে প্রসেস ইমপ্রুভমেন্ট এগুলো থেকে ইফিসিয়েন্সি একটা লেভেল পর্যন্ত যাওয়া যায়, বাট এটাকে যদি সাস্টেইন করতে হয় তাহলে পিপলদেরকেও সাস্টেইন করতে হবে। তো দেখা যাচ্ছে যে আমাদের আরএমজি ইন্ডাস্ট্রিতে 10 to 15% ওয়ার্কার মাইগ্রেশন আছে, তো ইটস এ হিউজ নাম্বার। সো এই জিনিসটাকে যদি আমরা কমাইতে চাই, মাইগ্রেশন রেট বা পিপলকে রিটেইন করতে চাই, সেক্ষেত্রে এইচআর একটা বিরাট রোল প্লে করতে পারে। ফর এক্সাম্পল যদি আপনি কিছু স্টেপ বলতেন রিটেইন করার জন্য। প্রথমত এই যে মাইগ্রেশনকে আমরা একটা ট্রেডিশনাল ধারা বানিয়ে ফেলেছি, এটা নিয়েই তো এইচআরকে ভাবতে হবে অনেক ডিপলি। কেন মাইগ্রেশন হচ্ছে, কোথায় কোথায় রিডিউস করা যায় মাইগ্রেশনকে, তার ওয়ার্কফোর্সকে নিয়ে তাকে অ্যানালাইজ করতে হবে যে কোন ধরনের ওয়ার্কাররা বেশি চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে, তাদের পেইন পয়েন্ট কোথায়, সেটা কি সোশ্যাল কজ নাকি ফাংশনাল কোনো কজ, নাকি ওখানে লিডারশিপ কোনো প্রবলেম আছে, এনভায়রনমেন্টাল প্রবলেম, নাকি রিক্রুটমেন্টটাই রং হয়েছে, রাইট জায়গায় রাইট মানুষটা আসছে কিনা। সেটা হতে পারে মেশিন অপারেটর, হতে পারে মেশিন অপারেটরকে সাপোর্ট দিচ্ছে সেরকম মানুষ, হতে পারে আপনার ম্যানেজমেন্ট এমপ্লয়িজ। প্রত্যেকের দক্ষতা সঠিক জায়গায় সঠিক মানুষটি এসেছে কিনা। আপনার প্রয়োজন একটা প্রসেস, আপনি রিক্রুট করলেন আরেকটা প্রসেসে দক্ষ একজনকে, আপনি এক্সপেক্টেড আউটকাম পাবেন না, তাকে আবার আপনার ট্রেন আপ করতে হচ্ছে। সো এই যে রিক্রুটমেন্টের একটা সায়েন্টিফিক স্টোরি, সেটা এইচআরকে বুঝতে হবে। দেন এঙ্গেজমেন্ট প্রপার আছে কিনা, নাকি ফ্লোরের মধ্যে বিহেভিয়ারাল ইস্যু আছে, ফ্লোরের মধ্যে যে লিডারশিপটা রয়েছে এক একটা লেয়ার, সুপারভাইজার, ফ্লোর ইনচার্জ, ম্যানেজার্স, তাদের সিনিয়র্স, এরা সবাই সেম গোলে অ্যালাইন্ড কিনা, নাকি এক একজন আসলে টেরিটোরিয়াল একটা সেন্সে চলে যাচ্ছে। বিকজ আপনি তো প্রোডাকশন একই ফ্লোরে নেই, আপনার অনেকগুলো বিল্ডিং রয়েছে, অনেকগুলো ফ্যাক্টরি থাকতে পারে, কিন্তু আপনার বিজনেস গোল তো একটাই, আপনি তো একটা অর্গানাইজেশন। সো আপনার সেম ফিলসফি পুরো অর্গানাইজেশনের মধ্যে আছে কিনা, ওয়ার্কফোর্স এঙ্গেজড কিনা, ওয়ার্কফোর্স মোটিভেটেড কিনা, তারা কি কমন আন্ডারস্ট্যান্ডিংয়ে আছে কিনা। এই জিনিসগুলো এনশোর করতে গেলে একটি এইচআরকে বিজনেস প্রসেসে ঢুকতেই হবে, তাকে হিউম্যান রিসোর্সের ডিএনএর মধ্যে ঢুকতেই হবে, না হলে এই জিনিসগুলো সাস্টেইন করবে না। হুট করে একটা ডেভেলপমেন্ট আনা সম্ভব, বা ডেভেলপমেন্টকে সাস্টেইন করতে গেলে আপনার এইচআরকে পাশে লাগবে। আপনি এইচআর যে রোলগুলো বলতেছেন, তার মানে দেখা যাচ্ছে যে এইচআর যদি এফিসিয়েন্সি ইনক্রিজে পার্টিকুলারলি কন্ট্রিবিউট করতে চায়, যে কাজগুলো আপনি বললেন যে ওকে তাকে প্রসেস বুঝতে হবে, পিপল সাস্টেইন করতে হবে, জানতে হবে পিপল কেন চলে যাচ্ছে, তার হয়তো স্কিল রিকোয়ারমেন্ট থাকতে পারে, এনভায়রনমেন্টাল ইস্যু থাকতে পারে। তো এই সব জায়গায় যদি এইচআর রিয়েলি কন্ট্রিবিউট করতে চায়, তাহলে তো এইচআরকে বিজনেসের এন্ড টু এন্ড প্রসেসও জানতে হবে অবশ্যই। আদারওয়াইজ জাস্ট having HR knowledge, maybe it will not be sufficient enough to keep people or retain people. So HR কিভাবে বিজনেসের মানে মার্কেটিং, অপারেশন, প্ল্যানিং, সাপ্লাই চেইন, এই ফাংশনগুলো সম্পর্কে HR কিভাবে জানবে? বিকজ সে যদি এই জিনিসগুলো না জানে, তখন আইডিয়ালি সে কন্ট্রিবিউট করতে পারবে না, চাইলেও হয়তো তাদের ফাংশনটা বুঝতে পারবে না, ওই এমপ্যাথিটা তাদের কাজ করবে। জি, চমৎকার প্রশ্ন করেছেন। এবার আসতে হবে এইচআর এর নিজের দক্ষতা উন্নয়নের জায়গায়। সো এই পয়েন্টটা আসলে অন্য কেউ এসে এইচআরকে ভাবাবে না, এইচআর ইন্ডাস্ট্রি, এইচআর প্রফেশনালদেরকে ভাবতে হবে আমার আসলে জব কি, ওয়াই আই এম হিয়ার। একজন এইচআর ম্যানেজার তার টোটাল ক্যারিয়ারে 5টি বিজনেসে কাজ করতে পারে,
ওকে। সো 5টি বিজনেস তার শিখতে হবে, এটা তার আন্ডারস্ট্যান্ডিং, এটা তাকে কেউ এসে আলাদা করে ফাংশনাল কেউ এসে শিখিয়ে দিয়ে যাবে না। সো উনি এইচআর ম্যানেজার হয়েছেন তো এইচআর লার্নিং প্রসেসের মধ্য দিয়ে। এই লার্নিং প্রসেসের মধ্যে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং একটা কি ইস্যু ছিল। প্রশ্ন হচ্ছে ওই এইচআর ম্যানেজারের সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে কিনা। যদি এইচআর ম্যানেজার বুঝে থাকেন যে না, আমার বিজনেসে কন্ট্রিবিউট করতে হলে এই এই ইন্ডাস্ট্রির এই পার্টিকুলার পিপল সেট অফ স্কিলস আমার যদি বুঝতে হয়, তাহলে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং লাগবে। দেন ওই এইচআর ম্যানেজারকে নিজের দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে, যে হাউ টু রান দিস বিজনেস। ফর এক্সাম্পল, একটা অর্গানাইজেশন যেখানে এই ওরিয়েন্টেশনের সিস্টেমটাই নেই, যে কেউ একজন আজকে জয়েন করলো, তাকে বিজনেসটা আগে দেখানো, হতেই পারে। আমরা তো ক্রস ইন্ডাস্ট্রি হায়ারিং করে থাকি। ফাইন্যান্সে আপনি একজন ম্যানেজার নিলেন যিনি আসলে এই ইন্ডাস্ট্রির না, তার ফাইন্যান্সিয়াল দক্ষতা রয়েছে বাট অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। সো এইচআর ওখানে যদি নিজে থেকে এটা উদ্যোগ না নেয়, তাহলে ওই ফাইন্যান্স ম্যানেজারকে ওরিয়েন্টেশনটা কে দিবে, যে না ঠিক আছে আপনি আমার হোল বিজনেস ভ্যালু চেনটা দেখেন আগে। সো এইচআরকে এটা অন্য কেউ শিখিয়ে দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এইচআরকে নিজেকে রিয়েলাইজ করতে হবে। এটা যে এইচআর বুঝতে পারবে এবং আস্তে আস্তে পুরো ইন্ডাস্ট্রি এইচআর যদি এটা বুঝতে পারে, তাহলে সত্যিকার অর্থে ইন্ডাস্ট্রির মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসবে। আমরা যদি দেখি যে মোস্টলি 20-30% পিপল আছে যারা আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে ট্রেনিং এর সুযোগ পায়, জি অর্গানাইজেশন থেকে তাদের জন্য ট্রেনিং অ্যারেঞ্জ করা হয়। তো ট্রেনিং এর অ্যারেঞ্জগুলো এইচআর টিমই করে। জি তো এইচআর নিজেদের জন্য কতটুকু ট্রেনিং অ্যারেঞ্জ করে সো দ্যাট দে লার্ন দ্য বিজনেস, তারা যাতে বুঝতে পারে যে ওকে বিজনেসের টপ লাইন কিভাবে আসতেছে, বিজনেসের কস্টগুলো কোথায় কোথায় হচ্ছে, জি এবং এর মধ্যে কোন কস্ট ফ্যাক্টরগুলোকে রিডিউস করা সম্ভব। অবশ্যই। এই টাইপের যে ট্রেনিং, অর্থাৎ ফাইন্যান্সিয়াল বা প্রফিটেবিলিটি মাইন্ডসেট, রাইট। এই মাইন্ডসেটটা আমাদের কারেন্ট এইচআর পিপলদের মধ্যে আপনি দেখতে পান কিনা? যদি না থাকে তাহলে সে আসলে এই মাইন্ডসেটগুলো কিভাবে ডেভেলপ করতে পারে? এই মাইন্ডসেটটা এইচআরকে যেমন ডেভেলপ করতে হবে, এইচআরকে এটা ম্যানেজমেন্টকে বোঝাতে সক্ষম হতে হবে যে না, এইচআরের এই মাল্টি ফাংশনাল ট্রেনিংগুলো প্রয়োজন। ফাইন্যান্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং আপনি চমৎকার বলেছেন, এইচআরকে সেটা বুঝতে হবে। কস্ট রিডাকশন স্ট্র্যাটেজি এইচআরকে বুঝতে হবে। না হলে অর্গানাইজেশনে এখন যে সময় আমাদের এসেছে, কোনো একটি বছরের সবথেকে বড় কেপিআই হতে পারে কস্ট রিডাকশন। রাইট। সো ওই বছরের কস্ট রিডাকশনের মধ্যে যে তিক্ততা রয়েছে, সেটা যদি এইচআর ফিলসফিক্যালি ওটার সাথে অ্যালাইন্ড না হয়, তাহলে এইচআর ওখানে কন্ট্রিবিউট করতে পারছে না। বিকজ সাধারণভাবে কস্ট রিডাকশন একটি এমন একটি প্রজেক্ট যেটা করতে গেলে আপনাকে বিভিন্ন জায়গায় স্ট্রিনজেন্ট হতে হবে। তো এটা হতে গেলে দেখা যায় যে আমরা তো অনেকে ওয়েলকাম করি না। এই ওয়েলকাম করানোর মাইন্ডসেট অ্যালাইনমেন্টের জায়গায় এইচআরকে কাজ করতে হবে। সো এইচআরকে ওই কস্ট রিডাকশনের স্ট্র্যাটেজিটাই বুঝতে হবে। সো দক্ষতা উন্নয়নের প্রয়োজন রয়েছে, ফাংশনাল দক্ষতা। এইচআরকে ফাইন্যান্সিয়াল আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে। এইচআরকে টু সাম এক্সটেন্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং একটা ধারণা থাকতে হবে। নাহলে ওই যে একটা স্কিলের যে গল্প স্টোরি, মাইগ্রেশন এর কজ হিসেবেও আপনার এই যে স্কিল সেটের মিসম্যাচ আসতে পারে, আপনার রং রিক্রুটমেন্ট হতে পারে। প্রতিটা জায়গায় তাকে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। সো আপনি যে কথাটা বললেন অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট, অ্যান্ড এইচআর নিডস টু আন্ডারস্ট্যান্ড যে তার ক্রস ফাংশনাল নলেজ ডেভেলপমেন্ট লাগবে। তাকে ফাইন্যান্স বুঝতে হবে, তাকে অন্যান্য ফাংশন বুঝতে হবে। জাস্ট ইম্যাজিন, এইচআর যদি সেটা না বুঝে থাকে, তাহলে এইচআর পারফরমেন্স অ্যাপ্রিজাল কি করে ইনশিওর করবে? শুধুমাত্র সুপারভাইজার যে ডেটা দিবে ওটাকে প্রসেস করাটাই এইচআরের জব নয়, ওটাকে আন্ডারস্ট্যান্ড করা এইচআরের জব। সো তার একটা সার্টেন লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট অল ফাংশনস তার থাকতেই হবে। এটা এইচআর নিজে উদ্যোগী হয়ে যদি ডেভেলপ না করে, তাকে থার্ড কেউ সেটা বুঝিয়ে দিয়ে যাবে না। সো আমরা যদি কস্ট সেভিং দেখি, তো একটা কস্ট সেভিং হতে পারে ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্টে ওয়েস্টেজ কমানো, প্রসেস লস কমানো, ওখান থেকে আমরা কিন্তু কস্ট সেভ করতে পারি। এরপর যদি অপারেশনাল পার্টটাতে আসি, অপারেশনাল পার্টে দেখা যাচ্ছে যদি আমরা ইফিসিয়েন্সি ইনক্রিজ করি, ডাউন টাইম কমাই, তখন কিন্তু কস্ট কমে যাচ্ছে। আবার এট দ্য সেম টাইম আমরা যদি নাম্বার অফ হেড কাউন্ট এটা যদি অপটিমাম লেভেলে রাখতে পারি, ওখানে একটা বিশাল কস্ট সেভিং আসতেছে। এখন এইচআর এর কস্ট সেভিং সবগুলোতেই রেসপন্সিবিলিটি আছে, বাট মোর ক্লোজলি কাজ করতে হবে হয়তো হেড কাউন্ট অপটিমাইজেশনে, বিকজ এটা এইচআর এর ওয়ান অফ দ্য কোর রেসপন্সিবিলিটি টু কন্ট্রোল ইট উইদিন সার্টেন লিমিট। তো এখন কতজন হেড কাউন্ট থাকা উচিত, বা কত মেশিনের ফ্যাক্টরি হলে কতজন ডিরেক্ট থাকবে, কতজন ইনডিরেক্ট থাকবে, টোটাল ম্যান পাওয়ার কত হতে পারে, ম্যানেজমেন্ট স্টাফ কত হতে পারে, সাপোর্টিং স্টাফ কতজন হতে পারে, ওয়ার্কার কতজন হতে পারে, এই যে নিউমেরিক্যাল ক্যালকুলেশনস, এই ক্যালকুলেশনগুলো এইচআর এর বোঝাটা কতটা জরুরি, এবং
এগুলো যদি আমরা বুঝতে না পারি এইচআর টিম, তাহলে আদৌ এইচআর কি এই হেডকাউন্ট রিডাকশনে রিয়েল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে কিনা? আপনি যে কনটেক্সটটা বললেন এটার সাথে একটু অ্যাড যদি করি, সেটা হচ্ছে যে রিডাকশনের প্রসঙ্গ না হয় নাই আসলো, আপনাকে কোনো একটি বছরে এক্সপানশনের টার্গেটই না হয় দেওয়া হলো, ওকে, সেই এক্সপানশন অপটিমাম লেভেলের রিসোর্স দিয়ে ম্যাক্সিমাম আউটপুট পেতে হলেও তো আপনাকে নাম্বার বুঝতে হবে। সো নাম্বার গেমে আপনাকে এক্সপার্ট হতেই হবে অ্যাজ এইচআর। শুধু প্রোডাকশন পিপল নাম্বার বুঝবে, শুধু ফাইন্যান্স নাম্বার বুঝবে, এইচআর বুঝবে না, তাহলে এইচআর শুধুমাত্র যা চাইবে সেটাই সাপ্লাই দিচ্ছে। দিন শেষে স্কিল, মোটিভেশন, এঙ্গেজমেন্ট, অ্যাপ্রেজাল, রিওয়ার্ড এগুলোর জন্য প্রশ্ন আসছে এইচআরের কাছে, কিন্তু এইচআর এগুলো বুঝতে পারছে না। এইচআর শুধু সিনিয়ররা যা বলেছে বা ম্যানেজমেন্ট যা চেয়েছে অথবা অন্যান্য ফাংশন যা চেয়েছে সেগুলো সাপ্লাই দিয়ে যাচ্ছে। এটা আসলে কোনো এইচআরই নয়। আমি ব্যক্তিগতভাবে এটিকে বলি শুধু চাকরি। আচ্ছা, সো এইচআরকে ভাবতে হবে সে আসলে এন্টারপ্রেনিউরিয়াল রোলে আছে, সে ইনভেস্টরের পাশে এই জিনিসগুলো এনশিওর করার জন্য আছে, একটি অর্গানাইজেশনকে বাঁচিয়ে রাখার কাজে আছে। একটি অর্গানাইজেশন কোনো একটি বছরে খুব ভালো বিজনেস করতে পারে, ঠিক একইভাবে কোনো একটি বছরে অত্যন্ত স্ট্রাগলিং পিরিয়ড দিয়ে যেতে পারে, কোনো বিজনেসই হয়তো হলো না অথবা লসই হলো। সেই বছর এইচআরের কাজ আরও বেশি বেড়ে যায় টু কিপ পিপল এঙ্গেজড, টু কিপ পিপল ফোকাসড, এবং ওরকম একটা সময়েও অ্যাপ্রেজাল যে রান করা যায়, ওরকম একটা সময়েও যে রিওয়ার্ড এনশিওর করা যায়, নন ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড হতে পারে, ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড হলেও সেই বছর কোম্পানিকে, বিজনেসকে বাঁচিয়ে রাখার জন্য যারা যারা কন্ট্রিবিউট করেছে তাদেরকে আইডেন্টিফাই করে রিওয়ার্ড করা, এই নাম্বার গেম যদি না বোঝে তাহলে এইচআরের টিকে থাকা মুশকিল হয়ে যাবে। প্লাস আপনি যে অর্গানাইজেশনাল স্ট্রাকচারের কথা বলেছেন, অপটিমাম স্ট্রাকচার, নট রিডিউসড স্ট্রাকচার, খুব এক্সপান্ডেড স্ট্রাকচারও নয়, অপটিমাম স্ট্রাকচার বুঝতে হলে এইচআরকে এই ম্যান অ্যান্ড মেশিন রেশিও অথবা বিজনেস ফাংশন এবং সাপোর্ট ফাংশনের যে একটা রেশিও এবং একটা ডিস্ট্রিবিউশন, কতজনের জন্য আসলে কতজনের সাপোর্ট ফাংশন প্রয়োজন, এটা বুঝতে হলে তাহলে তাকে বিজনেস বুঝতে হবে, পিপল ফাংশন বুঝতে হবে, তাকে স্কিল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, এবং ওই পার্টিকুলার টেকনিক্যাল নোহাউয়ের কিছুটা আইডিয়া তো থাকতেই হবে। আদারওয়াইজ একটা ডিপার্টমেন্ট এই আন্ডারস্ট্যান্ডিংগুলো ছাড়া একটা বাজেট দিয়ে দিবে আপনাকে, যে আমার এই ব্যবসার জন্য ঠিক আছে আমাকে $1 মিলিয়ন বাড়াতে বলেছেন, আমার জন্য এতগুলো লোক লাগবে। এটার অ্যাসেসমেন্টটা কে করবে? এটার এই পিপল সেন্ট্রিক যে অ্যাসেসমেন্ট, যে না আপনার একটা স্ট্যান্ডার্ড রয়েছে, একটা স্প্যান অফ সুপারভিশন রয়েছে, অথবা এই পরিমাণ বিজনেস ভলিউম, এই টাস্ক অ্যানালাইসিস করে এই পরিমাণ লোক আপনার প্রয়োজন, এই ডিবেটটা আসলে কে করবে? ম্যানেজমেন্টের পক্ষে, ইনভেস্টরের পক্ষে এইচআরই কিন্তু এই রোলটা প্লে করতে হবে। আদারওয়াইজ অলওয়েজ ইনভেস্টরকে ইন্টারভেন করতে হবে এখানে, বিকজ ইনভেস্টর হ্যাজ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং, ইনবিল্ট একটা আন্ডারস্ট্যান্ডিং ইনভেস্টরের রয়েছে, সেটা এইচআরকে ক্যারি করতে হবে, না হলে এই কনসেপ্টগুলো সাস্টেইনেবল হবে না অর্গানাইজেশন। তো আমরা যেটা বলতেছিলাম যে এক্সপ্যানশন, ইভেন কেউ যদি বলে যে ওকে আমার $10 মিলিয়ন বিজনেস বাড়বে, আমার টিমে আরো বেশি লোক লাগবে, তখন আমরা কি করতে পারি? এইচআর টিমের মাধ্যমে ওয়ার্কলোড অ্যানালাইসিস করতে পারি। ওকে, তাহলে কতগুলো নাম্বার অফ পিও ওকে হ্যান্ডেল করতে হবে, কতগুলো এডিশনাল স্যাম্পল ডেভেলপ করতে হবে, কতগুলো এডিশনাল স্টাইল নিয়ে কাজ করতে হবে, সো কতগুলো এডিশনাল ইমেইল কমিউনিকেশন করতে হবে, এডিশনাল কাস্টমার কতজনের সাথে কাজ করতে হবে। তো এই যে বিভিন্ন ওয়ার্কলোডগুলো আছে, এগুলোর টাইম কত সময় লাগতেছে, তো টোটাল টাইম অ্যাড করে তখন আমরা ওয়ার্কলোডটা বের করতে পারি যে ওকে দেন উই নিড 5 মোর পিপল। ওকে, সো লেটস সে এটা ডান, যে আমরা বুঝতে পারলাম 5 জন পিপল এডিশনাল আমাদের লাগবে। এখন হাউ টু মেক শিওর যে আমরা রাইট পিপলকে অনবোর্ড করতেছি, এবং যে কিনা এই যে এডিশনাল বিজনেসের যে টার্গেটটা নেওয়া হচ্ছে এটা সে অ্যাচিভ করতে পারবে? কি ধরনের ক্রাইটেরিয়া, বিসাইডস তার এক্সপেরিয়েন্স, তার কমিউনিকেশন স্কিলস, এছাড়া এইচআর কিভাবে আরো এনশিওর করতে পারবে যে এই পার্সনটাই হচ্ছে আমাদের কোম্পানির জন্য রাইট পার্সন? রাইট, যে দুটো এরিয়া আপনি বললেন, একটা হচ্ছে প্রথমে যে ওয়ার্কলোড অ্যানালাইসিসের কথা বললেন, উইচ ইজ পার্ট অফ জব অ্যানালিসিস। আমরা বললাম যে ঠিক আছে, ধরে নিচ্ছি জব অ্যানালিসিসটা ঠিক আছে, তারপর হচ্ছে হায়ারিংয়ের জায়গাটা। আসলে ইন্ডাস্ট্রি ওয়াইড এই জব অ্যানালিসিসের জায়গাটাতেই সব থেকে বড় দুর্বলতা আমাদের রয়েছে এইচআর পিপলদের মধ্যে। এই ওয়ার্কলোড অ্যানালিসিসটা আসলে কি এইচআররা বুঝতে পারছেন? আসলে কি উনি ডিটারমিন করতে পারছেন? সেই মেকানিজম কি অর্গানাইজেশনে আছে? সেই ডেটা কি তার কাছে আছে কিনা, যে একটা কতগুলো টাস্ক অথবা একটা অর্ডার, একটা পিও ফ্লো তার কাছে আছে কিনা? এইচআর কি আসলেই জানে যে একটা পিও স্টেপগুলো কী কী? তো এটা
না জানতেই এইচআর এর কাছে বাজেটটা চলে আসছে ডিপার্টমেন্ট থেকে। সো ওই বাজেট আসলে কোনো অ্যানালিসিস হচ্ছে না, একটা থোক নাম্বার ধরে বেসড অন এক্সপিরিয়েন্স, বেসড অন লাস্ট ইয়ার্স ডাটা অথবা একটা ট্রেন্ড অ্যানালাইসিস করে একটা বাজেট এনহান্সমেন্ট হচ্ছে পিপলে, ফাইন্যান্সিয়াল বাজেটে, ক্যাপেক্সে, ওপেক্সে, সব জায়গাতে। সো পিপল তো ক্যাপেক্স ওপেক্সের মতো ট্রিট করলে হবে না। ক্যাপেক্স করতে গেলেও তো আপনি আরওআই করছেন না, পিপলের আরওআই কে করছে? এই আরওআই করতে গেলে আপনাকে জব অ্যানালিসিস বুঝতে হবে। আচ্ছা, ধরে নিলাম আপনি যেটা বলেছেন যে জব অ্যানালিসিস স্ট্যান্ডার্ড ওয়েতে হচ্ছে। এবার সেই অ্যাডিশনাল পিপল রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য কি ইন হাউস রিসোর্স অ্যাভেলেবল নাকি আউটসাইড রিসোর্স লাগবে, সেই সিদ্ধান্ত এইচআরকে নিতে হবে। নিয়ে রাইট কম্পিটেন্সির লোকটিকে হায়ার করতে হবে। এখানে আরেকটা ল্যাকিং ইন্ডাস্ট্রি ওয়ার্ড রয়েছে, আমরা ইন্টারভিউতে অনেক বায়াসড হয়ে যাই কিন্তু কম্পিটেন্সি নিয়ে চিন্তিত হয় না। ইন্টারভিউ এখনও আমরা একজন ফ্ল্যাশি ক্যান্ডিডেটকে দেখলে আমরা সবাই কনভিন্সড হয়ে যাই, মনে করি যে সে পারবে, কিন্তু ওই বোর্ডের কেউই এখনও আমরা অভ্যস্ত হইনি প্রশ্ন করতে তার কম্পিটেন্সিগুলো নিয়ে। হয়তো রেফারেল ক্যান্ডিডেট হতে পারে, হয়তো তার প্রোফাইল ভালো হতে পারে, বাট তিনি আমার এক্সপেকটেশনের সাথে, আমার রোলের সাথে কতটুকু রাইট ম্যাচ, এই জিনিসটা সায়েন্টিফিক্যালি তো তুলে আনতে হবে। এই জিনিসটা জাজমেন্টাল কমেন্ট করলে হবে না। সো এইচআরকে এই কম্পিটেন্সি আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। শুধু আন্ডারস্ট্যান্ডিং নয়, রিক্রুটমেন্ট প্রসেসে এই কম্পিটেন্সি ইনবিল্ট করে দিতে হবে, যাতে করে একই সময়ে একজন জেনারেল ম্যানেজার একটা ইন্টারভিউ বোর্ডে রয়েছেন, আরেকজন জেনারেল ম্যানেজার আরেকটা ইন্টারভিউ বোর্ডে রয়েছেন, অর্গানাইজেশনে দুজনেই পিপল ইনজেক্ট করছেন। এই দুজনের আন্ডারস্ট্যান্ডিং, দুজনের ফিল্টারিং যেন সিমিলার হয়, দুজনের অ্যাসেসমেন্ট যেন সিমিলার হয়। এই যে অর্গানাইজেশন ওয়াইড রিক্রুটমেন্টকে স্ট্যান্ডার্ডাইজ করে দেওয়ার যে মেকানিজম, এটাকে এনশিওর করবে, এইচআরকে এনশিওর করতে হবে। এনশিওর করার আগে তাকে আবার এই সায়েন্সটা বুঝতে হবে। রিক্রুটমেন্ট ইজ আ সায়েন্টিফিক প্রসেস। এখানে হিউম্যান জাজমেন্ট বেসড ইভ্যালুয়েশন যত বেশি আমরা করব তত বেশি রিস্ক নিচ্ছি। হতে পারে আপনার রিক্রুটমেন্ট রাইট, হতে পারে আপনার রিক্রুটমেন্ট রং। তখন কাউকে প্রশ্ন করা যাবে না যে এই রং রিক্রুটমেন্ট কি করে হলো, বিকজ ওই সায়েন্টিফিক প্রসেসটা নিয়ে তো কেউ কাজই করেনি। তখন এইচআরও উত্তর দিতে পারছে না, ওই জেনারেল ম্যানেজার উত্তর দিতে পারছে না। এমনও হতে পারে সেই লোকের অদক্ষতার প্রমাণ হলো 2 বছর পরে, ততদিনে এইচআর ম্যানেজারও নেই, ওই জেনারেল ম্যানেজারও নেই, কিন্তু লোকটা কিন্তু রয়ে গেল। সো ওয়ান্স ইউ ইনজেক্ট আ রং পার্সন ইন দ্য অর্গানাইজেশন, ইউ আর ইম্প্যাক্টিং ফর এ লং টার্ম টু দ্য অর্গানাইজেশন। একটা আনস্কিল্ড লোককে ইনজেক্ট করা আর একটি রাইট স্কিলের লোক ইনজেক্ট করলে আপনি অটোমেটিক্যালি বিজনেসে সেটা রিফ্লেকশন পাবেন। সো এই যে একটা সায়েন্টিফিক প্রসেসকে সাস্টেইনেবল করা, এটা তো এইচআরকে করতে হবে, এইচআরকে বুঝতে হবে। তো ইন্টারনালি আপনি বলেছিলেন যে হতে পারে ইন্টারনালিও কাউকে রিক্রুট করা যেতে পারে এবং তাকে হচ্ছে মোর বিগার পোর্টফোলিও দেওয়া যেতে পারে। তো এক্ষেত্রে বেবি পারফরমেন্স ইভালুয়েশনস এটা একটা ক্রাইটেরিয়া হিসেবে কাজ করবে। ডেফিনেটলি যার পারফরমেন্স ভালো তাকে হয়তো নেক্সট লেভেল অফ রেসপন্সিবিলিটি দেওয়া হবে। এই জায়গাটাতেও কি আপনি যেমন বলতেছেন রিক্রুটমেন্ট একটা সায়েন্স, তো পারফরমেন্স ইভালুয়েশনও কি অনেকটা সায়েন্স কিনা, যে আমি আসলে কিভাবে বুঝবো যে হু ইজ দ্য হাই পারফর্মার? অনেক সময় আমাদের ইন্ডাস্ট্রিতে কি হয়, ফিডব্যাক বেসড আমরা ডিসিশন নিয়ে থাকি যে ওকে ওর সম্পর্কে একজন ভালো বলতেছে, মেবি হি ইজ গুড, বাট হাউ ডু ইউ মেক শিওর সায়েন্টিফিক্যালি যে হি ইজ রিয়েলি দ্য পারফর্মার? এটা এনশিওর করতে হলে আপনাকে অর্গানাইজেশনে তো একটা মডেল ফলো করতে হবে। হতে পারে কাস্টম মেড মডেল, হতে পারে স্ট্যান্ডার্ড মডেল। কিসের মডেল? হোল পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের মডেল। আচ্ছা, আর যদি মেজার না করতে পারেন, পোস্ট ইভ্যালুয়েশন করে বছর শেষে আমরা শুধু ইনক্রিমেন্ট দেওয়ার অবজেক্টিভ নিয়ে যে পারফরমেন্স অ্যাপ্রেজাল আমাদের দেশে ইউজুয়ালি রান করে থাকি অনেক অর্গানাইজেশনে, সেটা কিন্তু আসলে সায়েন্টিফিক হয় না, সেটা ইমপ্রেশনাল আর জাজমেন্টাল। সেখানেও ডিসিশন রাইট হতে পারে, আবার রং হতে পারে। বাট ইফ ইউ ফলো আ প্রসেস, আ সিস্টেম, এন্ড টু এন্ড প্রসেস, অর্গানাইজেশনের টপ লেভেল গোলের সাথে ইন্ডিভিজুয়ালের কানেক্টিভিটি, এটা যদি কেপিআই সিস্টেমটা যদি প্রপারলি আমরা ইনবিল্ড করতে পারি অর্গানাইজেশনে, এবং সেই ডেটা নিয়ে আমরা যদি প্লে করতে পারি, তাহলে ডেটাই বলে দিবে আপনি ভালো পারফর্মার না আপনি মিড লেভেল পারফর্মার, নাকি আপনি অ্যাভারেজ অর লো পারফর্মার। সো বেসিক্যালি আমরা যদি একটু সামারাইজ করি, এইচআর এর শুরুতে যখন স্ট্র্যাটেজি সেট করা হচ্ছে, সবার মধ্যে টার্গেটটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে, টার্গেটের সাথে কোম্পানির টার্গেটের সাথে ইন্ডিভিজুয়াল পিপলের টার্গেট বা গোল সেটিংকে অ্যালাইন করতে হচ্ছে। এখান থেকে এইচআর এর ফাংশনটা
ধীরে ধীরে রিক্রুটমেন্টে চলে আসতেছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি সায়েন্টিফিক প্রসেস। জি দেন আমরা হয়তো তার অ্যাপ্রাইজাল করতেছি, পারফরমেন্স ম্যানেজমেন্ট করতেছি, দিস ইজ অ্যানাদার সায়েন্টিফিক প্রসেস। জি তারপর কেপিআই সেট করা, কেপিআই এর ডেটা, হিস্ট্রিক্যাল ডেটা দেখা, এগুলো অ্যানাদার সায়েন্টিফিক প্রসেস। যার হচ্ছে কেপিআই ডাউন থাকতেছে বা ডাউনওয়ার্ড বা ডাউন ট্রেন্ডে যাচ্ছে, জি। তাকে আবার আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার জন্য জি সেখানে এডিশনাল স্কিল রিকোয়ারমেন্টস বা এডিশনাল ট্রেনিং, এটাও বেসিক্যালি সায়েন্টিফিক্যালি বের হচ্ছে যে তার জি। ল্যাকিংসটা কোন জায়গায় আসতেছে জি। বেসড অন দ্য নাম্বারস। রাইট সো দেখা যাচ্ছে যে এইচআর ইজ অলসো এ সায়েন্স, ইট ইনক্লুডস ডেটা অ্যানালাইসিস, জি সায়েন্টিফিক অ্যানালাইসিস এবং অলসো অ্যাট দ্য সেম টাইম সাইকোলজিক্যাল অ্যানালাইসিস। জি তো দ্যাট মিনস এইচআর ইজ কোয়াইট লাইক এ হাই এন্ড সাবজেক্ট অ্যান্ড হাই এন্ড এরিয়া টু কন্ট্রিবিউট টু দ্য বিজনেস। তো Certainly. এখানে আমাদের আসলে আমরা যেটা বুঝতেছি আপনার কথা অনুযায়ী আমাদের কাইন্ড অফ টিয়ার ওয়ান স্টুডেন্টসদেরকেও এইচআরে আসা উচিত, অবশ্যই এইচআরে কন্ট্রিবিউট করা উচিত। অবশ্যই বাট বিকজ অফ সাম মিসকনসেপশনস অনেকেই হয়তো এই জিনিসটা সম্পর্কে জানে না। জি তো সর্বশেষ কোয়েশ্চেন আপনার কাছে, যে আপনি যদি ইয়ং জেনারেশন বা ইয়ং প্রফেশনালস যারা আছে, যারা আমাদের স্পেশালি আরএমজি ইন্ডাস্ট্রিতে আসতে চায়, ইটস এ বিগ ইন্ডাস্ট্রি, তো তারা যাতে এইচআরকে একটা ক্যারিয়ার হিসেবে সিলেক্ট করতে পারে, যারা ইভেন টপ টিয়ার স্টুডেন্টস, তাদেরকে আপনি যদি একটু কাইন্ড অফ লুক্রেটিভ অফার দিতে পারতেন বা তাদের একটা ভেরি গুড ক্যারিয়ার প্রোগ্রেস আমরা তাদেরকে শেয়ার করতে পারি, জি maybe they will start also thinking career on HR. Right. If you can tell them some advice. আমরা এখন যে কনটেক্সটের মধ্যে আছি, বিজনেস ওয়াইজ যদি বলি, ইন্ডাস্ট্রির যে ভাস্টনেসটা তৈরি হয়েছে, দেখেন সেই কোভিডের সময় থেকে শুরু করে ওয়ার সিনারিও এবং আরও অনেক গ্লোবাল স্ট্রাগলিং সিচুয়েশন যাচ্ছে, যেটার মধ্যে আমরা ওতপ্রোতভাবে জড়িত এখন ইন টার্মস অফ আওয়ার, আমরা যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরের কথা বলি, ফাইন্যান্সিয়াল সেক্টরের কথা বলি, কোনো কিছু এখন আর দেশের বাউন্ডারির মধ্যে নাই। তার মানে ইন্টারন্যাশনাল সিনারিওগুলো আমাদেরকে অ্যাফেক্ট করছে। এই অবস্থায় পিপল স্ট্র্যাটেজি আমরা এতক্ষণ যা ডিসকাস করলাম, এগুলো যদি এনশিওর না করা হয় অর্গানাইজেশনে, তাহলে অর্গানাইজেশনের সাস্টেনেবিলিটি ইজ আন্ডার থ্রেট ইন ফিউচার। বিকজ ডায়নামিজম এমনভাবে ফ্রিকুয়েন্ট হচ্ছে এখন, এবং আপনাকে এত কুইক ডিসিশন নিতে হচ্ছে ইন টার্মস অফ পিপল, সেটার জন্য আপনি যদি প্রিপেয়ার্ড না থাকেন, তাহলে আপনি আসলে সিজনাল বিজনেসের মাইন্ডসেটে আছেন। আপনি অ্যাকচুয়ালি চাকরি করছেন বেসিকলি, বাট অর্গানাইজেশন নিয়ে ভাবছেন না। অর্গানাইজেশন নিয়ে যদি ভাবতে হয়, তাহলে পিপল নিয়ে ভাবতে হবে। পিপল নিয়ে ভাববার একজন বড় কোঅর্ডিনেটর হচ্ছে এইচআর। আর এইচআরের যারা স্টেক হোল্ডার রয়েছে, তাদেরকে এই আন্ডারস্ট্যান্ডিংটা ট্রান্সমিট করাটাও এইচআরের একটা জব। সো there has to be a collaboration between HR and the functional stakeholders. এইটা যদি আমরা ইন্ডাস্ট্রিতে বিল্ট ইন না করতে পারি, তাহলে ইন্ডাস্ট্রির এই বিজনেস কিন্তু সামনে অটোমেটিক্যালি টিকে থাকবে সেটা কিন্তু নয়। আপনাকে পিপলকে ফিউচার ফিট করতে হবে, অর্গানাইজেশনকে ফিউচার ফিট করতে হবে। সো আপনি যে পয়েন্টটা বললেন যে আমাদের এইচআরে প্রচুর কাজ করার সুযোগ রয়েছে। ইন্ডাস্ট্রি এত বড় হয়েছে, এক একটা অর্গানাইজেশন এত বড় হয়েছে, এক একটা ফ্যাক্টরি এত বড় হয়েছে, যে এতগুলো মানুষ নিয়ে ভাবার জন্য শত হাজার এইচআর প্রফেশনালদের প্রয়োজন। সো কেউ যদি ভেবে থাকে যে এইচআরে কাজ কম, কেউ যদি ভেবে থাকে যে এইচআরে কী ধরনের ক্যারিয়ার হবে আমি তো বুঝতে পারছি না, এই ভাবনাটাকে আমাদের ইন্ডাস্ট্রির প্রফেশনালদেরকে মোল্ড করতে হবে। আর ইয়াংদেরকে ভাবতে হবে যে না, আমার অনেক সুযোগ রয়েছে এই জার্নিতে ভ্যালু অ্যাড করার এবং বিজনেসে ভ্যালু অ্যাড করার। সো তাদের জন্য প্রচুর সুযোগ রয়েছে, এনর্মাস সুযোগ রয়েছে। এইচআরের কাজ আসলে ওই অর্থে এখনো শুরুই হয়নি, আমরা যদি ফিউচার 20-30 ইয়ার্সের ইন্ডাস্ট্রি চিন্তা করি। সো প্রচুর অপরচুনিটি রয়েছে, আমরা ওয়েলকাম করি। ভালো ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এইচআর ইয়াংরা আসুক, এবং তাদের মধ্যে একটা প্রফেশনালিজম ডেভেলপ করার জন্য অনেক ধরনের সাবজেক্ট ম্যাটার নিয়ে তাদের লার্নিংয়েরও সুযোগ রয়েছে। এইচআরের এখন অনেক লার্নিং অপরচুনিটি রয়েছে, তারা ইন্ডাস্ট্রিতে আসুক এবং তারা এডুকেট করুক আমাদের অন্যান্য ফাংশনকে, হাউ টু হ্যান্ডেল পিপল, হাউ টু ডেভেলপ স্কিলস অফ পিপল অফ দ্য অর্গানাইজেশন। এই লার্নিংটা যদি ট্রান্সমিটেড না হয়, এইচআর একাও কিছু করতে পারবে না, আর ওই ফাংশনাল ম্যানেজার তিনিও একা কিছু করতে পারবেন না। সো এই দুজন একসাথে কাজ করলেই কেবল বিজনেস সাস্টেইনেবল হবে, পিপল কালচার সাস্টেইনেবল হবে। আপনি ফকির ফ্যাশনের প্রসঙ্গ যেহেতু এনেছেন, আমাদের এই যে কথাগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, এগুলোর জন্য গুড ফিল্ড প্রয়োজন। সো ফকির ফ্যাশন ইজ সাচ এ ফিল্ড
যেখানে এই ম্যানেজমেন্ট কনসেপ্টগুলো, এই পিপল কনসেপ্টগুলো ট্রুলি প্র্যাকটিসড হচ্ছে। We are not saying that we have done everything, no, but we're in a journey. And we believe that people sustainability can ensure your organizational sustainability. You need to have a good culture, and this is our topmost priority. We believe that people can ensure your business. So, আমাদের সমস্ত কার্যক্রম, আমাদের টপ ম্যানেজমেন্টের ম্যান্ডেটের মধ্যে এই পিপলের স্কিল ডেভেলপমেন্ট রয়েছে, এবং আমরা ইয়াং প্রফেশনালদের ইনভাইট করছি। আমরা এখন ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম রান করছি, যেটা আসলে ফিউচার লিডারশিপকে বিল্ড করার জন্য। আর এই ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম স্পেশাল গ্রুমিং প্রসেস, স্পেশাল অ্যাসেসমেন্ট প্রসেস দিয়ে শেষ করে 6 মান্থের রিগোরাস ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে একজন ম্যানেজমেন্ট ট্রেনিকে আমরা কাজে জয়েন করাই। তার আগে তাকে শুধু প্রিপেয়ার করি, অ্যান্ড এই ম্যানেজমেন্ট ট্রেনিকে একটা মেন্টরশিপ প্রোগ্রামে নেক্সট 5 ইয়ার্স রাখার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, যাতে করে সে একটা ফিউচার লিডারশিপ প্রোগ্রামে আসতে পারে। সো ইয়াং প্রফেশনালদের কাজ করার জন্য ফোকি ফ্যাশন ইজ এ বিউটিফুল অর্গানাইজেশন, সে যদি ট্রুলি ইভ্যালুয়েট করতে চায়। আর আমাদের জন্য বিশাল একটা সুযোগ যে একটা অর্গানাইজেশনকে ট্রান্সফর্ম করার মতো মাইন্ডসেট আমাদের রয়েছে, আমাদের ইনভেস্টরের রয়েছে, ওনারের রয়েছে, এবং এই ম্যানেজমেন্ট টিমের রয়েছে। সো উই ওয়ান্ট that these practices are followed and copied industry wide. আমরাও কিছু কিছু গুড প্র্যাকটিসকে ফলো করছি, নিচ্ছি, এক্সচেঞ্জ করছি। আরও ভালো অর্গানাইজেশন রয়েছে ইন্ডাস্ট্রিতে। উই বিলিভ দ্যাট, উই ডোন্ট বিলিভ যে আমরাই বেস্ট। উই বিলিভ দ্যাট দেয়ার আর মোর অর্গানাইজেশনস হু হ্যাভ বেস্ট প্র্যাকটিসেস। হয়তো একটি নয়, আরেকটি প্র্যাকটিসেস তার কাছে আছে। সো একটা কোলাবোরেশন দরকার। সো ফোকি ফ্যাশন ইজ এ বিউটিফুল ওয়ার্ক প্লেস, যেখানে এই এক্সচেঞ্জগুলো হয়। So I'm proud to represent Foki Fashion in this learning program, and we are eager also to spread the knowledge all over the industry. Thank you.